আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবারও তোমাদের সামনে হাজির হতে পেরেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র ভোক্তা এবং উৎপাদকের আচরণ এই অধ্যায়ের 12তম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা বাজার ভারসাম্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। বাজার ভারসাম্য, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম বা বাজার ভারসাম্য। এখন এই বাজার ভারসাম্য এর আলোচনাটা, এই ক্লাসটা বুঝতে হলে তোমাদের অবশ্যই এর আগে চাহিদা এবং যোগানের যে ক্লাসগুলো দেয়া হয়েছে এই ক্লাসগুলো দেখতে হবে, বুঝতে হবে, তারপরে তোমাদের এই 12 নম্বর ক্লাসটা করতে হবে। আজকেই যারা প্রথম ক্লাস দেখতেছ তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে ধারাবাহিকতা রক্ষা করে আজকের ক্লাসটা দেখলে উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আমরা এখানে দুটো শব্দ ব্যবহার করেছি, একটা হচ্ছে বাজার আর একটা হচ্ছে ভারসাম্য। তো ভারসাম্য আর বাজার আমরা যদি আলাদাভাবে বুঝতে চাই তো বাজার, প্রথমে আমরা বাজার শব্দটা নিয়ে একটু আলোচনা করি। যদিও বাজারের পূর্ণাঙ্গ অধ্যায় তোমাদের আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, বাজারের অধ্যায় আছে, আলাদা চ্যাপ্টারই আছে, ডিটেইলস সেখানে আমরা আলোচনা করব। তারপরেও এখানে ভোক্তা এবং উৎপাদকের আচরণের এই অধ্যায়ে বাজার ভারসাম্য হিসেবে যেটা এসেছে সেটার বিশ্লেষণ করতে গিয়ে আমি বাজার সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আমরা সচরাচর বাজার বলতে কি বুঝি? আমরা ব্যক্তিগত জীবনে, প্রাত্যহিক জীবনে আমরা বাজার শব্দটা খুব বেশি ব্যবহার করে থাকি। আমরা বলে থাকি যে আমাদের বাজারে যেতে হবে, মাছ কিনতে হবে, তরকারি কিনতে হবে, মাংস কিনতে হবে। আমাদের বিভিন্ন বাজারের নাম আমরা উল্লেখ করে থাকি, পশ্চিম বাজার, উত্তর বাজার, মৌলভী বাজার, ব্রাহ্মণ বাজার, রবির বাজার ইত্যাদি শব্দ আমরা ব্যবহার করে থাকি। তো অর্থনীতিতে আমরা যা ব্যবহার করে থাকি বাস্তবিক জীবনে, অর্থনীতির কনসেপ্টটা সেটা কিন্তু নয়। কারণ আমরা যে উদাহরণ দিয়েছি এখানে বাজার বলতে আমরা একটা নির্দিষ্ট স্থানকে বুঝে থাকি। আমরা মৌলভী বাজারের কথা বলেছি, ব্রাহ্মণ বাজারের কথা বলেছি, রবির বাজারের কথা বলেছি। আমরা এগুলো দ্বারা নির্দিষ্ট স্থানকে আমরা বুঝিয়েছি। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায় না। অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট স্থানকে কি বোঝায় না। তাহলে কি বোঝায় আমরা একটু বিশ্লেষণ করি। আমরা যে বাজারে যাই, বাজারে কারা যায়? বাজারে ক্রেতা যায়, মানে যারা দ্রব্য ক্রয় করতে চায়, দ্রব্য যারা ক্রয় করতে আগ্রহী তাদেরকে কি বলা হয়? ক্রেতা বলা হয়। ক্রেতা বাজারে যায়। তো বাজারে ক্রেতা আছে, ক্রেতা বাজারে যায়। তো ক্রেতা বাজারে যায় তার উদ্দেশ্য কি? ক্রেতা বাজারে যায় তার উদ্দেশ্য হচ্ছে দ্রব্য ক্রয় করা। আর ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? অর্থনীতিতে ক্রয় করলে চাহিদার সৃষ্টি হয়। তাহলে একথা সবার ক্লিয়ার হয়েছে কিনা? বাজারে ক্রেতা আছে, ক্রেতা বাজারে যায় দ্রব্য ক্রয় করার জন্য। ক্রয় করলে চাহিদার সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? ক্রয় করলে চাহিদার সৃষ্টি হয়। অপরদিকে বাজারে বিক্রেতা যায়। তো বিক্রেতা যায় কি জন্য? বাজারে বিক্রেতা যায় কি জন্য? দ্রব্য বিক্রয়ের জন্য। তো দ্রব্য বিক্রয় করলে কিসের সৃষ্টি হয়? বিক্রয় করলে যোগানের সৃষ্টি হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি।
তো বাজারে ক্রেতা আছে বিক্রেতা আছে, ক্রেতা সৃষ্টি করে চাহিদা, বিক্রেতা সৃষ্টি করে যোগান। তাহলে বাজারে ক্রেতা আছে এবং বিক্রেতা আছে, তার মানে হচ্ছে বাজারে চাহিদা আছে এবং যোগান আছে। তো আমরা যদি এই ক্রেতা একটা শক্তি হিসেবে বিবেচনা করি, বিক্রেতা আরেকটা শক্তি হিসেবে যদি বিবেচনা করি, এই দুইটা শক্তির মধ্যে, বাজারে এই দুইটা শক্তির মধ্যে কি সম্পর্ক? একটু চিন্তা করো, তোমরা থিঙ্কিং করো। ক্রেতার মূল লক্ষ্যটা কি? তার মূল লক্ষ্য কি? সে যে বাজারে যায়, তার মূল লক্ষ্য হচ্ছে কম দামে ভালো দ্রব্য ক্রয় করা, কম দামে ভালো দ্রব্য ক্রয় করা। বিক্রেতার লক্ষ্য কি? বিক্রেতার লক্ষ্য হচ্ছে বা তার মূল উদ্দেশ্য হচ্ছে বাজারে বেশি দামে তার দ্রব্যটা বিক্রি করা, মানে মুনাফা কি করা? সর্বোচ্চ করা, বেশি লাভ করা, বেশি দামে পণ্যটা বিক্রি করা হচ্ছে তার লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে দুজনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে সম্পর্কটা কি? বিপরীত। একজন চাচ্ছে কম দামে দ্রব্যটা ক্রয় করা, অপরজন চাচ্ছে, মানে বিক্রেতা চাচ্ছে বেশি দামে দ্রব্যটা বিক্রি করা, অর্থাৎ তাদের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। তো এই বিপরীত সম্পর্ক থাকার কারণে এই দুইটা শক্তির মধ্যে, এই দুইটা পক্ষের মধ্যে, ক্রেতা পক্ষ বিক্রেতা পক্ষ, তাদের মধ্যে কি হয়? কথা কাটাকাটি হয়, বাকবিতণ্ডা হয়, বার্গেনিং হয়। অর্থনীতিতে এই জিনিসটাকে বলা হয়, এই যে বাকবিতণ্ডাকে বলা হয় দর কষাকষি। তাদের মধ্যে দর কষাকষি হয়, দর কষাকষির ভিত্তিতে দ্রব্যের দাম এবং পরিমাণ কি হয়? নির্ধারিত হয়। এই যে আমরা এই আলোচনা থেকে আমরা বাজার এবং বার্ষিক শব্দটা বুঝতে পারি। কি বাজার শব্দটা কি? বাজার হচ্ছে, বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং বাজার হচ্ছে এমন একটি অবস্থা বা বাজার হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে দর কষাকষির মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় হয়। বাজারে শুধুমাত্র যে পণ্য ক্রয় বিক্রয় হয়, দ্রব্য ক্রয় বিক্রয় হয় তা না, বাজারে সেবাও ক্রয় বিক্রয় হয়। আমরা জানি অর্থনীতিতে দ্রব্য বিরাজমান, অর্থনীতিতে সেবাও কি বিদ্যমান। দ্রব্যের উদাহরণ আমরা সবাই জানি, চাল, ডাল, তেল, পেঁয়াজ ইত্যাদি দ্রব্য, যা ভিজিবল দেখা যায়। আর সেবা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, এখান থেকে তৃপ্তি পাওয়া যায়, উপযোগ পাওয়া যায়। যেমন শিক্ষকের সেবা, নার্সের সেবা, পুলিশের সেবা, উকিলের সেবা, ডাক্তারের সেবা ইত্যাদি বিভিন্ন সেবা অর্থনীতিতে বিদ্যমান। তো এই যে দ্রব্য এবং সেবা ক্রয় বিক্রয় হয় পারস্পরিক দর কষাকষির ভিত্তিতে, তাকে বলা হয় বাজার। তাহলে বাজার বলতে আসলে কোনো নির্দিষ্ট স্থান না, বাজার হচ্ছে দ্রব্য। বাজার হতে পারে কলম হলে কলমের বাজার, খাতা হলে খাতার বাজার, মাছ হলে মাছের বাজার, গরু হলে গরুর বাজার ইত্যাদি। অর্থাৎ বাজার আসলে স্থান বোঝায় না। অর্থনীতিতে বাজার বলতে দ্রব্যকেই কি করা হয়? ইন্ডিকেট করা হয়। ওই দ্রব্যটা কি হয়? দর কষাকষির ভিত্তিতে ক্রয় বিক্রয় হয়, তখন তাকে আমরা কি বলতে পারি? তখন তাকে আমরা বাজার বলে থাকি। আর ভারসাম্য কি? ভারসাম্য হচ্ছে একটা স্থির অবস্থা, একটা স্থির অবস্থা, যে অবস্থায় চলক তার মান পরিবর্তন করতে চায় না। চলক সহজে কি করতে চায় না? মান পরিবর্তন করতে চায় না, মানে একটা স্থির মান নির্ধারিত হয়ে যায়। এই যে দর কষাকষির মাধ্যমে মনে করো একটা দাম নির্ধারিত হলো। ধরো একজন ক্রেতা একটা দ্রব্যের দাম কি করলো? বার্গেনিং করে দুজনের মধ্যে একটা দাম নির্ধারিত হলো, একটা প্রাইস ফিক্সড হলো 100 টাকা। এই যে বার্গেনিং এর মাধ্যমে বিক্রেতা হয়তো বেশি দাম চেয়েছিল, সে হয়তো দাম বলেছিল 180 টাকা, ক্রেতা হয়তো বলেছিল 80 টাকা। এরকম বার্গেনিং হয়ে একসময় 100 টাকা দাম নির্ধারিত হলো। এই নির্ধারিত দামকে বলা হয়, এই নির্ধারিত পরিস্থিতিকে বলা হয় ভারসাম্য। আর ভারসাম্য অবস্থায় যে দাম নির্ধারিত হয় এটার নাম হচ্ছে ভারসাম্য দাম। ভারসাম্য অবস্থায় যে পরিমাণ নির্ধারিত হয় তার নাম হচ্ছে ভারসাম্য পরিমাণ। যেমন মনে করো সে 100, মানে ভারসাম্য পরিমাণ ধরো এটা 5 একক দ্রব্য কি করা হলো? নির্ধারণ করা হলো। এটা 5 একক হতে পারে, 5 কেজি হতে পারে, 5 মন হতে পারে। পরিমাণটা আমরা কেজি, মন বা তরল পদার্থ হলে এটা লিটার হতে পারে। হ্যাঁ, তরল পদার্থ যেমন তেল প্রয়োগ করেছি, তাহলে 5 লিটার, এরকম আমরা বলতে পারি। তো এই যে ভারসাম্য অবস্থায় যে দাম নির্ধারিত হয় এটা ভারসাম্য দাম। ভারসাম্য অবস্থায় যে পরিমাণ নির্ধারিত হয় একে ভারসাম্য পরিমাণ বলে।
ভারসাম্য কোথায় নির্ধারণ হলো? ভারসাম্য নির্ধারণ হলো যেখানে ক্রেতার চাহিদা কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং বিক্রেতার যোগান কোয়ান্টিটি অফ সাপ্লাই পরস্পর কি হয়েছে? সমান হয়েছে। তাহলে বাজার ভারসাম্য বলতে আমরা কি বুঝি? যেখানে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগান পরস্পর সমান হয় তাকে বাজার ভারসাম্য বলা হয়। যেখানে ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগান পরস্পর সমান হয় তাকে বাজার ভারসাম্য বলা হয়। ভারসাম্য অবস্থায় যে দাম নির্ধারিত হয় তাকে ভারসাম্য দাম বলে, ইকুইলিব্রিয়াম প্রাইস বলে। ভারসাম্য অবস্থায় যে পরিমাণ নির্ধারিত হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বলা হয়। আমরা বাজার ভারসাম্য নিয়ে আলোচনা করলাম। এখন এই যে বাজার ভারসাম্যটা আমরা দুইটা উপায়ে, এখানে দুইটা বিষয় বিশ্লেষণ করেছি। বাজার শব্দটা নিয়ে বিশ্লেষণ করেছি, ভারসাম্য মানে স্থির অবস্থা, এটা নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। বাজার ভারসাম্যের আমরা যে সংজ্ঞাটা দিয়েছি এটা লিখে নিতে হবে। আমরা বলেছি ভারসাম্য অবস্থায় যে দাম নির্ধারিত হয় তাকে ভারসাম্য দাম বলে। ভারসাম্য অবস্থায় যে পরিমাণ নির্ধারিত হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। এখন বাজার ভারসাম্য এই প্রশ্নটা পরীক্ষায় মোটামুটি তিনটা উপায় আসতে পারে। এক হচ্ছে বীজগাণিতিক উপায়ে আসতে পারে, চাহিদা সমীকরণ যোগান সমীকরণ দেয়া থাকতে পারে, বলতে পারে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো। দ্বিতীয় উপায়টা হচ্ছে যে এখানে তালিকার ভিত্তিতে প্রশ্ন আসতে পারে, তালিকা দিয়ে বলবে এটা ভারসাম্য কি করো, বিশ্লেষণ করো। তারপরে যে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে চিত্রের ভিত্তিতে ভারসাম্য বিশ্লেষণ করো, এটা কি আসতে পারে। তাহলে ভারসাম্য বিভিন্ন উপায়ে পরীক্ষায় কি আসতে পারে। তো আজকে আমরা এই বাজার ভারসাম্যটা আমরা তালিকার মাধ্যমে কি করব, বিশ্লেষণ করব। আমরা বাজার ভারসাম্যের একটা তালিকা তৈরি করছি। আমরা একটা তালিকা তৈরি করছি। ভারসাম্যের তালিকা, বাজার ভারসাম্যের আমরা একটা তালিকা তৈরি করতেছি। এখানে দিলাম আমরা দ্রব্যের দাম, এটা প্রাইসের পি দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে চাহিদার পরিমাণ, কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ। 3 নম্বর কলামে যোগানের পরিমাণ, কিউএস যোগানের পরিমাণ কোয়ান্টিটি অফ সাপ্লাই। আর লাস্টের কলামে আমরা লিখলাম মন্তব্য, লেখা যায় অথবা এটা বাজার অবস্থা। আমরা দ্রব্যের দাম একটা কলাম করলাম, চাহিদার পরিমাণ কিউডি, যোগানের পরিমাণ কিউএস, মন্তব্য অথবা বাজার অবস্থা আমরা কিছু কলাম কি করলাম, নিলাম। আশা করি দেখা যাচ্ছে। তো দ্রব্যের দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, বাজার বা অবস্থা অথবা মন্তব্য। তোমরা সাউন্ড কোয়ালিটিটা আরো বেটার হবে তোমরা স্পিকার দিয়ে শোনো, স্পিকারটা ব্যবহার করো মোবাইলে অথবা ল্যাপটপে যদি স্পিকার যদি কি করো অ্যাড করো, অর্থাৎ আলাদা স্পিকার যদি ব্যবহার করো তাহলে সাউন্ড কোয়ালিটিটা বেটার হবে। আর যেহেতু আমি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করতেছি সুতরাং একাধিকবার তোমরা কি করতে পারো, দেখতে পারো। আশা করা যায় এই ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ হচ্ছে না। মোবাইলে ধারণ করতেছি কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না ইনশাআল্লাহ। ওকে, দ্রব্যের দাম আমরা একটা তালিকা তৈরি করতেছি। দ্রব্যের দাম আমি ইচ্ছা মতো নিই। মনে করো দ্রব্যের দাম দিলাম 10 টাকা। চাহিদার পরিমাণ আমি ইচ্ছা মতো নিই, ধরো 50 একক। যোগানের পরিমাণ 70 একক, আমি ইচ্ছা মতো মান দিলাম। দ্রব্যের দাম 10 টাকা নিলাম, চাহিদার পরিমাণ 50 একক,
যোগানের পরিমাণ কত একক? 70 একক। আমি যোগানের পরিমাণ, চাহিদার পরিমাণটা 50 একক নিয়েছি। যোগানের পরিমাণ 50 থেকে কমও নিতে পারি, 50 থেকে বেশিও নিতে পারি, এটা তোমাদের ইচ্ছা। কমও নেওয়া যায়, বেশিও নেওয়া যায়। সমান দেওয়া যাবে না। সমান দিলে প্রথমেই ভারসাম্য দেখানো হয়ে গেল। আমরা প্রথমেই ভারসাম্য দেখাতে পারবো না। আমরা বাজারে কিভাবে ভারসাম্য অর্জিত হয় এটা দেখাতে চাচ্ছি। তো কিভাবে ভারসাম্য অর্জিত হয়, আগে তোমাকে একটা অভারসাম্য দেখাতে হবে। অর্থাৎ এই অভারসাম্য থেকে আমরা কোথায় যাব? ভারসাম্য অবস্থায় যাব। তো অভারসাম্য এখানে কি? এখানে চাহিদা যোগান সমান নয়, এর মানে বাজারে কি আছে? অভারসাম্য আছে। তো এখন একটু খেয়াল করো, লক্ষ্য করো, খুবই মনোযোগ দিতে হবে যে 10 টাকা দামে বাজারের অবস্থাটা কি। 10 টাকা দামে বাজারের অবস্থাটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে চাহিদার পরিমাণ কম, যোগানের পরিমাণটা বেশি। অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড থেকে কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের পরিমাণটা বেশি। ডিমান্ড কম, সাপ্লাই বেশি। কিউডি বলতে কোয়ান্টিটি অফ ডিমান্ড, কিউএস হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগানের পরিমাণটা বেশি। অসম্মান ছিল যোগানের দিকে আমরা রেখেছি, মানে যোগানটা বেশি আমরা বুঝিয়েছি। কেউ যদি এটাকে এভাবে দেখো কিউএস গ্রেটার দেন কিউডি, তারটাও কি কারেক্ট হবে? এটা যেমনটা এটা একই কথা, নাও বলতে। এবার এখন কিন্তু আর আমরা ইচ্ছা মতো মান নিতে পারবো না। ইচ্ছা মতো আর মান নেওয়া যাবে না। এখন মান নিতে হবে কিভাবে? এখন দেখো এই সম্পর্কের ভিত্তিতে, এই চাহিদা এবং যোগানের সম্পর্কের ভিত্তিতে এখন দ্রব্যের দামটা নির্ধারিত হবে। এখন তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন, তোমরা প্রশ্নটা শুনে ভিডিওটা পজ করে নিজে থিঙ্কিং করবে। যে প্রশ্নটা হচ্ছে 10 টাকা দামে আমরা দেখতে পাচ্ছি চাহিদা কম, যোগান বেশি। তাহলে তোমরা বলো দ্রব্যের দামটা বাড়বে না কমবে? 10 টাকা দামে চাহিদা কম। আমি প্রশ্নের আনসার দেওয়ার জন্য আমি তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, চাহিদা সৃষ্টি করে ক্রেতা। দ্রব্য ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? চাহিদার সৃষ্টি হয়। চাহিদা সৃষ্টি করে ক্রেতা, আর বিক্রেতা সৃষ্টি করে যোগান। বিক্রেতা বা উৎপাদনকারী কি সৃষ্টি করে? যোগান সৃষ্টি করে। তো যোগান বেশি, তার মানে বাজারে কি দ্রব্য বেশি। অনেক দ্রব্য বাজারে পড়ে আছে, কিন্তু দ্রব্যের ক্রেতা কম। চাহিদা কম মানে কি কম? ক্রেতা কম। তাহলে বেশি দ্রব্য বাজারে আছে, বাজারে সেই দ্রব্যের ক্রেতা নাই, কম ক্রেতা। তাহলে বেশি দ্রব্যটা যদি বিক্রেতা বিক্রি করতে যদি হয়, অবশ্যই দ্রব্যের দাম কি করতে হবে? কমাতে হবে। দ্রব্যের দাম হ্রাস হবে। দাম হ্রাস পেয়ে হয়তো 5 টাকা, দাম হ্রাস পেয়ে হয়তো 3 টাকা হবে, দাম কমে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু দাম বৃদ্ধি করলে কি হবে? ভুল হবে। কারণ যোগান যেহেতু বেশি, দ্রব্যের দাম হ্রাস পাবে। এখন আর ইচ্ছা মতো নেওয়া যাবে না, কম করে নিতে হবে। কম করে তুমি এখানে 7 লেখো, 5 লেখো, এটা কোনো সমস্যা নাই। বাট দাম কমাতে হবে, দাম কমাতে হবে, যোগান যেহেতু কি বেশি। এবার এখন কিন্তু চাহিদা যোগানকে আমি ইচ্ছা মতো নিব? আনসার হচ্ছে না। চাহিদা যোগান ইচ্ছা মতো নেওয়া যাবে না। চাহিদা বিধি ঠিক রেখে চাহিদার মান নিতে হবে, যোগান বিধি ঠিক রেখে যোগানের মান নিতে হবে। তো চাহিদা বিধি ঠিক রাখা মানে কি? চাহিদা বিধি ঠিক রাখা মানে হচ্ছে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। কারণ আমরা জানি দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান। দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। দাম যেহেতু আমরা কমিয়েছি, চাহিদার পরিমাণটা বাড়বে। এটার নাম হচ্ছে চাহিদা বিধি। আবার দাম কমেছে, যোগান বিধি ঠিক রাখতে হলে দাম কমলে যোগানের পরিমাণটা কি করতে হবে? হ্রাস করতে হবে। তাই আসো, দাম কমছে, চাহিদা বাড়াতে হবে। চাহিদা বৃদ্ধি পেয়ে 60 একক 70 একক হয়েছে। দাম কমেছে, যোগান কমাতে হবে, যোগান কমে 60 একক 50 একক হয়েছে। তাহলে দেখো আমি কিন্তু চাহিদা বিধি এবং যোগান বিধি ঠিক রেখে মানগুলা কি করেছি? নিয়েছি। এখন তাহলে দেখো 3 টাকা দামে বাজারের অবস্থাটা কি? 3 টাকা দামে কিন্তু বাজারে চাহিদা বেশি, যোগান কম। 3 টাকা দামে বাজারে চাহিদা বেশি 70 একক,
কিন্তু যোগান 50 একক, যোগান কম, তাহলে বাজারের কন্ডিশন হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড গ্রেটার দেন কোয়ান্টিটি অফ সাপ্লাই। কোয়ান্টিটি অফ ডিমান্ড বেশি, কোয়ান্টিটি অফ সাপ্লাই কম, চাহিদা বেশি যোগান কম। তাহলে বলতো 3 টাকা দামে বাজারে চাহিদা যদি বেশি থাকে, চাহিদা বেশি মানে কি ক্রেতা বেশি কিন্তু বাজারে দ্রব্য কম, যোগান কম, তাহলে দ্রব্যের দাম বাড়বে। এই যে দ্রব্যের দাম 3 টাকা থেকে বেড়ে 5 টাকা হবে। তো দাম যদি বাড়ে চাহিদা কমবে, 70 থেকে কমে কত 60। আবার দাম বাড়লে যোগান বাড়বে, যোগান 50 থেকে বেড়ে কত 60। তাহলে 5 টাকা দামে কি হয়ে গেল, QD QS হয়ে গেল। তার মানে 5 টাকা দামে বাজারে কি হয়েছে, বাজারে বার্ষিক হয়েছে। এই বার্ষিকের আরেক নাম হচ্ছে বাজার সাফ অবস্থা, বাজার সাফ অবস্থা অথবা বাজার পরিষ্কার অবস্থা। তাহলে বাজার সাফ অবস্থা, বাজার পরিষ্কার অবস্থা যে কথা, বাজার ভারসাম্য কি একই কথা। বাজার পরিষ্কার অবস্থা ব্যাখ্যা করো, পরীক্ষায় প্রশ্ন আসলে বুঝতে হবে বাজার ভারসাম্য ব্যাখ্যা করো, মানে যেখানে চাহিদা এবং যোগান পরস্পর কি হয়, সমান হয়, তাকে বাজার ভারসাম্য অথবা বাজার সাফ অবস্থা অথবা বাজার পরিষ্কার অবস্থা, মার্কেট ক্লিয়ারিং সিচুয়েশন বলা হয়, মার্কেট ক্লিয়ারিং কন্ডিশন বলা হয়। ওকে, আবার দেখো একটু লক্ষ্য করো, 10 টাকা দামে QD থেকে QS বেশি মানে যোগান বেশি, এই অবস্থাকে বলা হয় বাজারে বা অর্থনীতিতে কি আছে, অতিরিক্ত যোগান আছে, অতিরিক্ত যোগান। এই অতিরিক্ত যোগান কত টাকা দামে অতিরিক্ত যোগান আছে, কত টাকা দামে অতিরিক্ত যোগান আছে, আমরা দেখতে পাচ্ছি 10 টাকা দামে বাজারে অতিরিক্ত যোগান বিদ্যমান। এই অতিরিক্ত যোগানের আরেক নাম হচ্ছে বাজার উদ্বৃত্ত, মার্কেট সারপ্লাস। বাজার উদ্বৃত্ত মানে বাজারে অনেক দ্রব্য পড়ে আছে, যোগান বেশি মানে দ্রব্য বেশি, মার্কেট উদ্বৃত্ত বাজারে দ্রব্য বেশি। তাহলে বাজার উদ্বৃত্ত যে কথা, অতিরিক্ত যোগান এক্সেস সাপ্লাই একই কথা। 3 টাকা দামে বাজারে কোনটা বেশি, চাহিদা বেশি, এটাকে বলা হয় অতিরিক্ত চাহিদা বিরাজমান। অর্থনীতিতে কি বিরাজমান, অতিরিক্ত চাহিদা বিরাজমান। এই অতিরিক্ত চাহিদা যে কথা, অতিরিক্ত চাহিদা যে কথা, অতিরিক্ত চাহিদা মানে কি কথা দেখো, চাহিদা বেশি যোগান কম, যোগান কম মানে বাজারে দ্রব্য কম, বাজারে দ্রব্য কম মানে বাজার ঘাটতি, মার্কেট ডেফিসিট, বাজার ঘাটতি বিরাজমান। কত টাকা দামে, 3 টাকা দামে বাজারের অবস্থা হচ্ছে, এখানে বাজারে দ্রব্যের ঘাটতি আছে, মার্কেট ডেফিসিট, দ্রব্য কম কিন্তু চাহিদা বেশি, ক্রেতা বেশি, এজন্য দ্রব্যের দাম এখান থেকে বাড়বে। আবার 10 টাকা দামে যোগান বেশি থাকায় দ্রব্যের দাম কমবে, অর্থাৎ এই অবস্থায় 5 টাকা দামে ভারসাম্য কি হবে, নির্ধারিত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাজার ভারসাম্যের একটা তালিকা তৈরি করলাম। এই তালিকা থেকে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি 2-1টা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করছি তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে। তোমরা প্র্যাকটিসের জন্য এই কলেজের সামনের যে লাইব্রেরিগুলোতে আমার শীট রাখা আছে, এই শীটগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারো, তারপরে বই থেকেও প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, সৃজনশীল প্রশ্নগুলো এখন তোমাদের প্র্যাকটিস শুরু করতে হবে। তো আমি সৃজনশীল প্রশ্ন কিছু নিয়ে আমি আলোচনা করছি। মনে করে একটা প্রশ্ন এরকম তালিকা থাকতে পারে, পরীক্ষা তালিকা থাকতে পারে, তালিকা দিয়ে বলতে পারে 10 টাকা দামে বাজার অবস্থা ব্যাখ্যা করো। প্রশ্নটা লিখে রাখতে হবে, 10 টাকা দামে বাজার অবস্থা ব্যাখ্যা করো। অথবা 10 টাকা দামে বাজারে কি প্রভাব পড়বে, এরকম প্রশ্ন আসতে পারে। তো 10 টাকা দামে বাজারের প্রভাব ব্যাখ্যা করো, 10 টাকা দামে বাজারের ফলাফল ব্যাখ্যা করো। বিভিন্ন উপায়ে প্রশ্ন কিন্তু আসতে পারে। তো আমি এটার আনসারটা দিচ্ছি। 10 টাকা দামে আমরা লিখবো আনসারে 10 টাকা দামে
এখন দেখতে হবে 10 টাকা দামে বাজারে কি আছে। 10 টাকা দামে বাজারে অতিরিক্ত যোগান আছে। 10 টাকা দামে অতিরিক্ত যোগান ইএস, ইএস মানে এক্সেস সাপ্লাই, অতিরিক্ত যোগান ইজ ইকুয়াল টু যোগান বিয়োগ চাহিদা। 10 টাকা দামে বাজারে অতিরিক্ত যোগান এক্সেস সাপ্লাই ইজ ইকুয়াল টু যোগান বিয়োগ চাহিদা। এটা যোগান না লিখে কিউএস লেখা যায়, চাহিদার জায়গায় কিউডি লেখা যায়, কিউএস বিয়োগ কিউডি, যে যেভাবে পারো লেখো, কোনো সমস্যা নেই। অথবা এভাবে লেখা যায় ডি বিয়োগ এস, ডি বিয়োগ এস, সরি ডি বিয়োগ এস না, মানে যোগান বিয়োগ চাহিদা মানে সাপ্লাই বিয়োগ ডিমান্ড, এস বিয়োগ ডি, এভাবে সূত্রটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। ইজ ইমপ্লাইজ ইএস ইজ ইকুয়াল টু যোগানের জায়গায় যোগানের মানটা বসাচ্ছি কত 70, 70, চাহিদার জায়গায় চাহিদার মানটা কত 50, অতএব এক্সেস সাপ্লাই ইজ ইকুয়াল টু কত একক 20 একক। এক্সেস সাপ্লাই 20 একক বের হলো। এখন তুমি নিচে মন্তব্যটা এভাবে লিখবে, খাতায় লিখতে পারো, আমি বলে দিচ্ছি। আমরা লিখব এক্সেস সাপ্লাই থাকার কারণে, এক্সেস সাপ্লাই থাকার কারণে অর্থনীতিতে এভাবে লিখতে হবে, অর্থনীতিতে 20 একক অতিরিক্ত যোগান থাকলে বা অর্থনীতিতে 20 একক অতিরিক্ত যোগান থাকার কারণে দ্রব্যের দাম বাড়বে। সরি, এক্সেস সাপ্লাই থাকার কারণে দ্রব্যের দাম বাড়বে না, অতিরিক্ত যোগান আছে, অবশ্যই দ্রব্যের দাম কি হবে কমবে, হ্রাস পাবে। অতিরিক্ত যোগান, বেশি দ্রব্য বাজারে পড়ে আছে কিন্তু ক্রেতা কম, বিক্রেতা বাধ্য হয়ে তার দ্রব্য বিক্রির জন্য দাম কমাতে হবে, এই যে দ্রব্যের দাম হ্রাস পাবে। তারপরে আমরা লিখব দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পাবে, কারণ দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক। দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা কি হবে বৃদ্ধি পাবে, এবং দ্রব্যের যোগান কি হবে বলতো, দাম কমছে যোগান অবশ্যই কি হবে কমবে, যোগান শেষ। আনসার হয়ে গেল, 3 মার্কের প্রশ্ন আসতে পারে, আনসার হয়ে গেল। আবার বলতেছি, দেখো আমরা বলব অর্থনীতিতে 20 একক অতিরিক্ত যোগান থাকার কারণে দ্রব্যের দাম হ্রাস পাবে। তারপরে লিখব দ্রব্যের দাম হ্রাস পেলে, দ্রব্যের দাম হ্রাস পেলে বাজারে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে এবং যোগানের পরিমাণ হ্রাস পাবে। আনসার। আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি, বলতে পারে 3 টাকা দামে বাজার অবস্থা ব্যাখ্যা করো। আমরা লিখব 3 টাকা দামে অতিরিক্ত চাহিদা। এখন কি হবে অতিরিক্ত চাহিদা, কারণ 3 টাকা দামে তো চাহিদা বেশি, চাহিদা বেশি হলে বাজারে কি আছে অতিরিক্ত চাহিদা আছে। অথবা বলতে পারে 3 টাকা দামে বাজার ঘাটতি বের করো, তাহলে তোমাদের মনে রাখতে হবে বাজার ঘাটতি দেখো তো অতিরিক্ত চাহিদা কি একই কথা। তাহলে 3 টাকা দামে অতিরিক্ত চাহিদা, 3 টাকা দামে অতিরিক্ত চাহিদা ইডি ইজ ইকুয়াল টু, এখন সূত্র হবে কোয়ান্টিটি অফ ডিমান্ড বিয়োগ কোয়ান্টিটি অফ সাপ্লাই, অথবা এভাবে লিখতে পারো ডিমান্ড বিয়োগ সাপ্লাই সূত্র, বা বাংলায় লিখতে পারো চাহিদা বিয়োগ যোগান। বিভিন্ন ভাবে আমি লিখে দিলাম, যে কোনোটা ব্যবহার করতে পারো। ইজ ইমপ্লাইজ ইডি ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ ডিমান্ডের জায়গায় মানটা বসাও কত 70, সাপ্লাই কত 50 একক, অতএব ইডি ইজ ইকুয়াল টু কত একক বলেন তো 20 একক। তাহলে আবার ব্যাখ্যাটা লিখব, অর্থনীতিতে 20 একক অতিরিক্ত চাহিদা থাকার কারণে, অর্থনীতিতে 20 একক বা মার্কেটে 20 একক অতিরিক্ত চাহিদা থাকার কারণে দ্রব্যের দাম কি হবে বাড়বে, কারণ এখন চাহিদা বেশি, দ্রব্যের দাম ইনক্রিজ হবে বৃদ্ধি পাবে। তারপরে আমরা বলবো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পাবে, বেশি চাহিদা ছিল এই চাহিদাটা কমে যাবে, আর যোগান কম ছিল এই যোগানটা কি হয়ে যাবে বেড়ে যাবে। দাম বাড়লে যোগান কি হয়ে বাড়ে। ভালো করে লক্ষ্য করা দরকার, আমরা কিন্তু বিধি ঠিক রেখে কথা বলেছি, কারণ দাম বৃদ্ধি পেয়েছে
চাহিদা কমবে, দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক, চাহিদা বিধি ঠিক রেখেছি। দাম বৃদ্ধি পেয়েছে, যোগান বৃদ্ধি পাবে, এটা যোগান বিধি আগের ক্লাসে আমরা পড়েছি। বিধি ঠিক রেখে আমরা মন্তব্যটা অথবা বাজারের ফলাফলটা, প্রভাবটা আমরা কি করেছি, বিশ্লেষণ করেছি, আমরা লিখেছি। আরেকটা প্রশ্ন আসতে পারে, 5 টাকা দামে বাজার অবস্থা ব্যাখ্যা। তো আমরা লিখব 5 টাকা দামে অতিরিক্ত চাহিদা, এই 5 টাকা দামে অতিরিক্ত চাহিদা, এভাবে আমরা লিখব ED = QD বিয়োগ QS = 60 বিয়োগ কত, 60 সমান 0। তাহলে 5 টাকা দামে অতিরিক্ত চাহিদা কত হলো, 0। আবার লিখব 5 টাকা দামে এক্সেস সাপ্লাই = সাপ্লাই বিয়োগ ডিমান্ড সমান আবার 60 বিয়োগ 60 সমান কত, 0। তার মানে কি? তার মানে 5 টাকা দামে এক্সেস ডিমান্ডও 0, 5 টাকা দামে এক্সেস সাপ্লাইও 0। তার মানে হচ্ছে 5 টাকা দামে বাজারে ভারসাম্য বিরাজমান। অর্থাৎ ভারসাম্য দেখাতে হলে এক্সেস ডিমান্ডের মান 0 হতে হবে, এক্সেস সাপ্লাইয়ের মান কত হতে হবে, 0 হতে হবে। তো দয়টা 0 আমরা দেখালাম, দেখানোর পরে আমরা বলবো যেহেতু 5 টাকা দামে অতিরিক্ত চাহিদা এবং অতিরিক্ত যোগান উভয়ই 0, সেহেতু বাজারে ভারসাম্য বিরাজমান। এখানে অতিরিক্ত চাহিদা 0 মানে হচ্ছে বাজারে দ্রব্যের ঘাটতি নাই। এখানে এক্সেস সাপ্লাই 0 মানে বাজারে দ্রব্য উদ্বৃত্ত নাই। তার মানে বাজার কি, পরিষ্কার, উদ্বৃত্ত নাই, ঘাটতিও নাই। এজন্য এটার নাম হচ্ছে বাজার ভারসাম্য অথবা বাজার পরিষ্কার। বাজার পরিষ্কার মানে কি, যতটুকু যোগান ছিল ততটুকু চাহিদা হয়ে গেছে, কোনো দ্রব্য কি নাই, অবিকৃত নাই, কোনো দ্রব্য অবিকৃত নাই, ঘাটতিও নাই, উদ্বৃত্ত নাই। একথাকে বলা হয় বাজার ভারসাম্য। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি ব্যঙ্গে ব্যঙ্গে বাজার ভারসাম্যটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ক্লাসটা যদি মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো, খাতা কলম নিয়ে বসে যদি ক্লাসটা লিখো, এবং তোমরা আমি যে তালিকাটা দিয়েছি এই তালিকার মাধ্যমে আমার শীটে যে সমস্ত প্রশ্ন দেয়া আছে, আমার সৃজনশীলের শীটে, যেটা কলেজের সামনের লাইব্রেরিগুলোতে পাওয়া যায়, এই শীটগুলো থেকে যদি আরও বেশি প্র্যাকটিস করো অথবা বই থেকে যদি প্র্যাকটিস করো, তাহলে এই রিলেটেড কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা না পারার কথা না, অবশ্যই পারবে ইনশাআল্লাহ। তবে তোমাদের চেষ্টা থাকতে হবে, ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন কলেজের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন পরীক্ষা শুরু হয়েছে, তোমরা সবাই জানো। কলেজে অনার্সের পরীক্ষা চলতেছে, মাস্টার্সের পরীক্ষা শুরু হবে 7 তারিখ থেকে। সুতরাং আমরা আশা করতেছি সরকার হয়তো শিগগিরই তোমাদের কলেজের ক্লাসগুলো শুরু করবে। তো তোমরা অবশ্যই প্রতিটা দিন যাতে তোমরা কাজে লাগাতে পারো সেভাবে নিজেকে তৈরি করো, পড়াশোনা করো। কারণ সময় তো যাচ্ছে, সময় তো কারোর জন্য অপেক্ষা করছে না। সুতরাং অবশ্যই নিজ দায়িত্বে, এখন যদি তোমরা বড় হয়েছো, কলেজে পড়াশোনা করতেছো, অবশ্যই নিজের লাইফ সম্পর্কে তোমাদের যথেষ্ট সচেতন হওয়ার কথা। নিজের জীবন কিভাবে সাজাতে হবে এটা বুঝার কথা। তো সুতরাং সেভাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলো। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, 5 ওয়াক্ত সালাত আদায় করো, জামাতের সহিত আদায় করো। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সাহায্য করবেন, আল্লাহর সাহায্য আসবে। করোনা মহামারী থেকে আমাদের সবাইকে আল্লাহ যাতে হেফাজত করেন, আবারও যাতে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি, সেই দোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে রেখে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।